দিদি ভাই, সেই সকাল থেকে কেন জানি না তুই আমার সাথে আছিস। সকাল গড়িয়ে বিকেল হতে চললো, খাওয়া দাওয়া গোসল বাদ দিয়ে তুই আমার এখানে পড়ে আছিস। তোর মা তো অনেক রাগ করবে দিদি ভাই, আর তোকে তো আমি ভালো মন্দ খেতেও দিতে পারি না। তাহলে তুই কেন আমার সাথে এত সময় থাকিস? এই যে বলে না তুমি দিদিমা, আমি তোমার এখানে ভালো মন্দ খাওয়ার আশায় থাকি না গো দিদিমা। তোমার সাথে থাকতে আমার খুব ভালো লাগে। তুমি কত সুন্দর সুন্দর গল্প শোনাও আমাকে, আবার মাঝে মাঝে তোমার বাগানের কলাও খাওয়াও। তুমি খুব ভালো গো দিদিমা, তুমি আমায় কত আদর করো। হয়েছে হয়েছে, তুইও খুব ভালো দিদি ভাই। এখন তুই বাড়িতে যা, নইলে তোর বাবা মা ভীষণ রাগ করবে। আচ্ছা দিদিমা, আমি তবে আর যাই। তুমি সাবধানে থাকো দিদিমা। বৃদ্ধা মিনুটুনটুনির সাথে কথা বলে টুকি বাড়ি ফিরে আসে। মা, ও মা, বাবা কি বাড়ি ফিরেছে? না রে মা, তোর বাবা এখনো বাড়ি ফেরেনি। আর তুই বুড়ি মায়ের বাড়ি থেকে এসে এমন চুপ হয়ে গেলি কেন? কি হয়েছে বল আমাকে। আচ্ছা মা, বুড়িমা আমাকে বললো আমি বুড়ি মায়ের সাথে অনেক সময় থাকি বলে তুমি নাকি আমার উপর রাগ করবে। আচ্ছা মা, তুমি বলে তো বুড়ি মায়ের তো কেউ নেই, সারাদিন একা একা বসে থাকে। তাই তো আমি বুড়ি মায়ের সাথে গল্প করে সময় কাটাই, যাতে করে বুড়ি মায়ের ভালো লাগে। মা, তুমি কি রাগ করো? না রে মা, রাগ করবো কেন? বুড়ি মায়ের তো কেউ নেই। আর তুই যে বুড়িমাকে এত ভালোবাসিস, এত খেয়াল রাখিস, এটাই তো অনেক রে মা। টুনটুন, মা টুনটুন, বাইরে আয় তোরা। দেখ, তোদের জন্য আমি কত কি নিয়ে এসেছি। বাবা, তুমি চলে এসেছো? মা, দেখো দেখো, বাবা কত বাজার করে এনেছে। কি ব্যাপার গো, আজ এত কিছু বাজার করে এনেছো যে? গো টুনি, আজ কাজ করে একটু বেশি টাকা পেয়েছিলাম, তাই ভাবলাম একটু বেশি করে বাজার করে নিয়ে যাই। মা দেখো দেখো, বাবা দুধ নিয়ে এসেছে। মা, আজকে তবে তুমি রুটি বানাবে। আমি দুধ আর কলা দিয়ে রুটি খাবো মা, আমার খুব ভালো লাগে রুটি খেতে। কিন্তু মা, আমার কাছে যা টাকা ছিল আমি তা দিয়েই এসব কিনেছি, আর আমার কাছে তো এখন টাকাও নেই। আমি কলা এখন কোথায় পাবো বল? বাবা, তুমি কোনো চিন্তা করো না, বুড়িমা আমাকে রোজ কলা খেতে দেয়। আমি শুনেছি বুড়িমায়ের নাকি উত্তরের জঙ্গলে কলা বাগান আছে। আমি বুড়িমায়ের কাছ থেকে দৌড়ে কলা নিয়ে আসি। আমি কলা চাইলে বুড়িমা নিশ্চয়ই আমাকে কলা দেবে। এসব কথা বলে টুনটুন বৃদ্ধা বুড়িমায়ের কাছে কলা চাইতে যায়। বুড়িমা, বুড়িমা, আমাকে কিছু কলা দেবে গো। তুই কলা নিবি দিদি ভাই, কিন্তু ঘরে যে এখন কলা নেই। চল, আজ তবে তোকে নিয়ে কলা বাগানেই যাই। সত্যি বলছো বুড়িমা? তুমি আমাকে নিয়ে তোমার কলা বাগানে যাবে? রে দিদি ভাই, সত্যি, চল তবে। কলা বাগানে যাওয়ার কথা শুনে টুনটুন ভীষণ খুশি হয়, আর অনেক আনন্দের সাথে বৃদ্ধা মিনু টুনটুনির কলা বাগানে যায়। সেখানে গিয়ে তো টুনটুন ভীষণ অবাক হয়ে যায়, কেননা কলা বাগানের কলা গাছে কলা ছাড়াও আরো 3 রকমের ফল ধরা ছিল, আম, জাম আর ড্রাগন ফল। আচ্ছা বুড়িমা, তুমি তো আমাকে কলা বাগানের অনেক গল্প শুনিয়েছো, কিন্তু এই কলা গাছের 3 ফলের কথা তো আমাকে কখনো বলনি। টুনটুনের এমন কথা শুনে বৃদ্ধা মিনু টুনটুনি হাসতে থাকে। দিদি ভাই, এত কথা না বলে কলা বাগানে আম, জাম, ড্রাগন ফল ছাড়াও কলা ধরা আছে। তুই বরং তোর যত ইচ্ছে কলা ছিঁড়ে নে। এরপর টুনটুন মিনু টুনটুনির কথা মতো কলা গাছ থেকে কলা ছিঁড়ে নেয়। এত চিন্তিত হওয়ার কিছু নেই রে দিদি ভাই, তুই বরং আজকে কলা নিয়ে বাড়ি যা। কাল যখন আসবি তখন তোকে এই কলা গাছের 3 ফলের ব্যাপারে রহস্য সব খুলে বলবো। এরপর টুনটুন বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালবেলা টুনটুনের বাবা কাজে চলে যায়, আর টুনটুন উড়ে উড়ে মিনু টুনটুনির কাছে যায় 3 ফলের রহস্যের কথা জানার জন্য।
কিন্তু হঠাৎ টুনটুনের বাবা টোনা রোড অ্যাক্সিডেন্ট করে। এ কি টোনা, তোমার এই অবস্থা কি করে হলো? হে ঈশ্বর, এখন আমাদের কি হবে? সংসারই বা কি করে চলবে? গো টুনি, কিভাবে যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল বুঝতেও পারলাম না। এখন যে কিভাবে কাজে যাব? আমি তো কাজেও যেতে পারবো না, সংসার চালানোটা খুবই কষ্টের হয়ে গেল। এসব বলতে বলতে টুনি টোনাকে বিছানায় শুইয়ে দেয়। আর এদিকে বুড়িমা, বুড়িমা, কোথায় তুমি? ও বুড়িমা। কে রে দিদি ভাই, তুই আজ এত সকাল সকাল যে? জানো বুড়িমা, আমি রাতে একটুও ঘুমাতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল আমি কখন তোমার কাছে এসে কলা গাছের 3 ফলের রহস্য জানবো। বলো না গো বুড়িমা, আমাকে ওই গল্পটা শোনাও না। কলা গাছে কি করে 3 ফল হলো? আচ্ছা আচ্ছা বাছা, এত অস্থির হোস না। তবে শোন, অনেক দিন আগের কথা। রূপপুর জঙ্গলে এক জাদুকর রাজা ছিল। সেই রাজার একমাত্র রানী ছিলাম আমি। কিন্তু ওই রাজা আমাকে ভুল বুঝে বনবাসে পাঠিয়ে দেয়। কিন্তু জাদুকর রাজা আমাকে মনে মনে অনেক ভালোবাসতেন। তাই জাদুকর রাজা আমাকে ওই বনবাসে একটি কলা বাগান উপহার দেন, যেন আমার খাওয়া দাওয়ার কোনো কষ্ট না হয়। আর দিদি ভাই, তুই জানিস এই কলা গাছগুলো জাদুর কলা গাছ, কোনো সাধারণ কলা গাছ নয়। আর এই কলা গাছের যদি কোনো একটি ফল অসুস্থ রোগীকে খাওয়ানো হয়, তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর এই কলা গাছে 3 ফল দেওয়ার কারসাজি ওই রাজাই করেছে, বুঝলি দিদি ভাই? এরপর বৃদ্ধা মিনু টুনটুনি খুশি হয়ে টুনটুনকে কিছু ফল পেড়ে দেয়। আর ফলগুলো নিয়ে টুনটুন খুশি হয়ে বাড়ি ফিরে আসে। আর বাড়িতে ফেরার পর টুনটুন দেখতে পায় তার বাবা বিছানায় শুয়ে আছে। এ কি বাবা, তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে আছো কেন বাবা? এরপর টুনটুনের মা টুনি টুনটুনকে সবকিছু খুলে বলে। সব শুনে টুনটুন ভীষণ কষ্ট পায় আর মনে মনে ভাবে, বুড়িমা তো আমাকে অনেকগুলো ফল দিয়েছে, আর বুড়িমা তো বলেছে এগুলো জাদুই ফল। এই ফল কোনো অসুস্থ রোগীকে খাওয়ালে নাকি রোগী সুস্থ হয়ে যাবে। এসব ভেবে টুনটুন ঝুড়ি থেকে একটা আম নিয়ে তার বাবাকে খাইয়ে দেয়। তখনই ঘটলো এক অদ্ভুত ঘটনা। আম খাওয়ার সঙ্গে সঙ্গে টোনা একদম সুস্থ হয়ে যায়। এসব দেখে টুনটুন আর টুনটুনের মা ভীষণ খুশি হয়। তারপর সবকিছু আবারও ঠিক হয়ে যায়। এরপর থেকে টুনটুন তার বাবা মাকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। কিছুদিন পরেই তো খরার মৌসুম চলে আসছে। বনবাসীরা, তোমরা কি এবারও আমাদের বন ছেড়ে অন্য বনে গিয়ে বাসা বাঁধবে নাকি বলো তো? কি করবে গো তোমরা? তোমরা কি কোনো পরিকল্পনা করেছো? কি আর করব বলো বিউটি, খরার কারণে তো বনের সব ফসল একদম নষ্ট হয়ে যায়। এই বনে যে খাওয়ার মতো কোনো কিছুই পাওয়া যায় না, তাই আমরা বনের পাখিরা এবারেও অন্য বনে গিয়ে আশ্রয় নেব। খরা শেষে আবারও এই বনে ফিরে আসব। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি। আমার মাথায় সুন্দর একটা বুদ্ধি এসেছে। এবার যদি আমরা বড় একটা ঘর বানিয়ে সেখানে খাবার মজুত করে রাখি, তাহলে কেমন হবে? আর হ্যাঁ, খরার সময় আমরা সে ঘর থেকে যার যতটুকু প্রয়োজন ততটুকু খাবার বের করে নেই। তাহলেই তো খরার মৌসুমে পাখিদের আর অন্য বনে যেতে হবে না। আরে বাহ টুনি, তুই তো দেখছি খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিস। চলো চলো বনবাসী, আমরা সবাই মিলে টুনির বুদ্ধিটা কাজে লাগাই। তাহলে আমাদের কাউকেই এত কষ্ট করে বাড়িঘর ছেড়ে অন্য বনে যেতে হবে না। কিন্তু টুনি, আমরা খাবার মজুত রাখার ঘর কি দিয়ে বানাবো?
আমাদের বনের বেশিরভাগ জায়গায় তো বাঁশ পাওয়া যায়, তাই আমরা সব পাখিরা মিলে বাঁশ দিয়ে সেই ঘরটি বানাবো। আর সেই বাঁশের ঘরে বনের সব পাখিদের বাসা থেকে খাবার এনে আমরা মজুত করে রাখবো। আরে বাহ, টুনির জন্য তো বেশ দারুণ একটা সমস্যার সমাধান হয়ে গেল। এই চলো চলো সবাই বাঁশঝাড় থেকে বাঁশ কেটে এনে বাঁশের ঘর বানানোর কাজ শুরু করি। এসব কথা বলে বনের সবাই বাঁশ ঝাড়ে যায়। কেউ বা বাঁশ কাটে, আবার কেউ বা সেই বাঁশ দিয়ে ঘরের কাঠামো বানাতে শুরু করে। বনের সব পাখিরা মিলে খুব তাড়াতাড়ি বড় একটা বাঁশের ঘর বানিয়ে ফেলে। বনবাসীরা খাবার মজুত রাখার জন্য তো বাঁশের ঘর বানিয়েই ফেললাম। বা চলো, যার বাড়িতে যা যা খাবার আছে সব এনে এই বাঁশের ঘরে মজুত করে রেখে দেই। শোনো, বাঁশের ঘর থেকে যেন খাবার চুরি না হয় সেজন্য বিউটি পায়রা আর কবুতর পাহারায় থাকবে। চলো এবার আমরা সবাই খাবার মজুদের কাজে লেগে পড়ি। বাবা, এই বাঁশের ঘরে কিনা খাবার মজুত রাখা হবে, বলে তো বেশ ভালোই হয়। সব পাখিরা এই ঘরে খাবার রাখবে, আমি সেই খাবারগুলো চুরি করে নিয়ে গিয়ে আমার ঘরে মজুত করে রাখবো। তো করবে বনের সব পাখিরা, আর লাভ হবে আমার। হা হা। এসব কথা বলে যজ্ঞ কাক গাছের আড়াল থেকে বাঁশের ঘরের দিকে খেয়াল রাখতে থাকে। দিকে বনের সব পাখিরা তাদের ঘর থেকে খাবার এনে বাঁশের ঘর পরিপূর্ণ করে রাখে। এরপর বিউটি পায়রা আর কবুতরকে পাহারায় রেখে বনবাসীরা যে যার কাজে চলে যায়। এই তো বনবাসীরা বাঁশের ঘরের আশপাশ থেকে চলে গেছে। সুযোগে আমি মজুত করা খাবার চুরি করে নিয়ে আসি। কিন্তু ঘরের দরজা দিয়ে আমি কি করে ঢুকবো? ঘরে তো পাহারা বসিয়েছে। আহা, পেয়েছি একটা উপায়। আমি উড়ে উড়ে বাঁশের ঘরের ছাদে যাব, আর বাঁশের ঘরের কোনো ফাঁকা অংশ দিয়ে ঢুকে খাবার চুরি করে নিয়ে আসবো। বিউটি, কবুতর, তোমরা কাল সারা দিন রাত ভালো করে বাঁশের ঘর পাহারা দিয়েছো তো? দরজাটা একটু খুলে দাও তো, আজ যে আমার কিছু খাবার প্রয়োজন, আমাকে আজ খাবার নিতে হবে। হ্যাঁ হ্যাঁ টুনি, আমরা খুব ভালো করে এই খাবার মজুত রাখার বাঁশের ঘর পাহারা দিয়েছি। কেউ এর আশেপাশেই আসেনি। এই যে ঘরের দরজা খুলে দিলাম, তোর যতটুকু খাবার প্রয়োজন তুই ঘর থেকে নিয়ে নে। একি বিউটি কবুতর, ঘরে মজুত রাখা খাবার এত কম কেন? কালকে তবে তোরা বেশি করে খাবার নিয়েছিলি এখান থেকে, কাল তো এখানে আরো বেশি খাবার ছিল। একে কম মানে? এই ঘরে তো কেউ আসেনি, তুই আজ প্রথম খাবার নিতে এসেছিস, তাহলে খাবার কেন কম থাকবে বলতো? আর মানে কি কেউ খাবার চুরি করেছে? তো কবুতর আর আমি তো কড়া নজরে বাঁশের ঘর পাহারা দিয়েছিলাম, তাহলে খাবার কে চুরি করলো? আর কেই বা এই বাঁশের ঘরে এসেছিল? আমি নিশ্চিত এই বাঁশের ঘর থেকে কেউ না কেউ খাবার চুরি করেছে। তবে তোরা কোনো চিন্তা করিস না, আমি ঠিক ওই চোর বেটাকে ধরবো। তোরা আজ রাতে আবারও এই ঘর পাহারা দিবি, আর আমি আড়াল থেকে আবারও এই ঘরের উপর নজর রাখবো। এই চোর খাবারের লোভে পড়ে এই ঘর থেকে খাবার চুরি করে নিয়ে গেছে, সে লোভে পড়ে আবারও আসবে খাবার চুরি করতে। ঠিক আছে, তবে না হয় এই কথাই রইলো। চলো কবুতর, আমরা আবারও পাহারা দেওয়া শুরু করি। কথা বলে বিউটি আর কবুতর আবারও বাঁশের ঘর পাহারা দেওয়া শুরু করে। আর টুনি গিয়ে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আহা, চুরি করে মজুত করা খাবার খাওয়ার মজাটাই আলাদা। আজ আবার গিয়ে বাঁশের ঘরের ছাদ ফুটো করে দিয়ে খাবার চুরি করে পালিয়ে আসি। ওরে বেটা যজ্ঞ, তুই তাহলে কিনা সেই চোর যে কিনা বনের পাখিদের খাবার চুরি করে নিয়ে যাচ্ছিস? কিন্তু আমি তোকে কি শাস্তি দেই? আর কি শাস্তি দিলেই বা তুই চুরি করা বাদ দিবি? না, আর দেরি করলে চলবে না, এই বেটা যজ্ঞকে শাস্তি দিতেই হবে। এসব কথা বলে টুনি এদিক সেদিক তাকাতে থাকে। আর কিছু দূরেই টুনি একটা কাঁঠাল গাছ দেখতে পায়, আর তা দেখে তো টুনির মাথায় একটা বুদ্ধি আসে। এই তো আমি পেয়েছি যজ্ঞকে শাস্তি দেওয়ার উপায়। কাঁঠাল দিয়েই আমি চোর বেটাকে চরম শিক্ষা দেব। যাই, বিউটি আর কবুতরকে আমার বুদ্ধিটা আমি বলে আসি। এই বিউটি, এই কবুতর, শোন, আমি জেনে গেছি কে আমাদের মজুত করা খাবার চুরি করছে। সেই চোরকে শাস্তি দেওয়ার উপায়ও আমি যে পেয়ে গেছি। কি বললি? কে কোন বেটা খাবার চুরি করেছে বলতো টুনি? তাছাড়া ওর শাস্তি বা কি হবে? বিউটির এমন কথা শুনে টুনি বিউটি আর কবুতরকে সব কথা খুলে বলে।
চল তবে আমার পরিকল্পনা মতো কাজে লেগে পড়ি। যজ্ঞ, এবার তুই বুঝবি চুরির শাস্তি ঠিক কেমন হয়, বদমাস। এ কথা বলে বিউটি, কবুতর আর টুনি মিলে কাঁঠাল গাছের কাছে যায়। নে তাড়াতাড়ি করে গাছ থেকে কাঁঠালগুলো পেড়ে নে। এই কাঁঠাল দিয়ে যে আমরা বাঁশের ঘরের ছাদ দেব। কাঁঠালের ছাদ ভাঙতে গেলেই বুঝবে কত মজা। এর কথা শুনে কবুতর আর বিউটি গাছ থেকে কাঁঠাল ছিঁড়ে নেয় আর তাদের বাসের ঘরে কাঁঠাল দিয়েই ছাদ দেয়। এই তো আমাদের বাঁশের ঘরে কাঁঠালের ছাদ দেওয়া শেষ। চলো চলো, এবার আমরা সবাই লুকিয়ে পড়ি আর ওই বেটা যজ্ঞ আসার অপেক্ষা করি। আমিও দেখি ওই কাঁঠালের ছাদ বেটা যজ্ঞ কি করে ভাঙে। একি একি, আজ কিনা বাসের ঘরে কাঁঠালের ছাদ দিয়েছে। কি মনে করেছে এটা কি? হ্যাঁ, কাঁঠালের ছাদ দিলে আমি ঘরে ঢুকতে পারবো না? এ তো আমার বাঁ হাতের খেল। ঠোকর দিতেই এই কাঁঠালের ছাদ ভেঙে পড়বে। এ কথা বলে যজ্ঞ কাক যেমনি কাঁঠালের ছাদে ঠোকর দেয়, তেমনি যজ্ঞর ঠোঁট ভেঙে যায় আর কাঁঠালের কাঁটাযুক্ত জায়গায় পা পড়াতে যজ্ঞ কাক ভীষণ ব্যথা পায়। ওরে বাবারে, গেল গেল, আমার ঠোঁট ভেঙে গেল। বাবারে বাবা, কি যন্ত্রণা, কি কাণ্ড! কাঁঠালের ছাদে ঠোঁট দিতেই আমার যে বেহাল দশা হয়েছে। ওরে বাবারে, কি সাংঘাতিক কাণ্ড! দেখ বেটা যজ্ঞ, আমাদের কষ্ট করে মজুত করা খাবার চুরি করতে এলে কি হাল হয়। ওর খুব শখ চুরি করার, তাই না রে? এই বিউটি, এই মার মার, এই যজ্ঞকে মার। না না, আমাকে দয়া করে মেরো না, আমি আর কোনোদিন চুরি করব না। এমনিতে কাঁঠালের ছাদে ঠোকর দিতে গিয়ে আমার ঠোঁটটাই ভেঙে গেছে। এরপরে তোমরা যদি আমাকে মারো তবে তো আমার কোমরটাই ভেঙে যাবে। এবারের মতো তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই চুরি করব না। ঠিক আছে যজ্ঞ, যা, তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম। তবে শুনে রাখ, ভুলেও কিন্তু এখানে আর আসবি না। টুনির এমন কথা শুনে যজ্ঞ সেখান থেকে ছুটে পালিয়ে যায়। পর থেকে যজ্ঞ আর কোনোদিনও মজুত করা খাবার চুরি করতে আসে না। আর এভাবেই বাঁশের ঘরে কাঁঠালের ছাদের জন্য বনবাসীরা খাবার চুরি হওয়া থেকে মুক্তি পায়। সেই মজুত করা খাবারের জন্যই বনবাসীরা খরার হাত থেকে মুক্তি পায়। কি গিন্নি, তোমার কি হয়েছে? তোমাকে এত মলিন দেখাচ্ছে কেন? তোমাকে কেউ কি কিছু বলেছে? বলো, তুমি এমন চুপ করে থেকো না। রোনা, তুমি বলো না, আমাদের সন্তান নেই জন্য কি সব দোষ আমার? রোনা, আমার যে অপমান আর সহ্য হচ্ছে না। সৃষ্টিকর্তা কেন আমাদেরকে সন্তান দিল না? বলো না, আমরা কি ক্ষতি করেছি? টুনি, এমন অস্থির হও না, শান্ত হও। আর শোনো, আমরা কোনো পাপ করিনি। একদিন দেখবে আমাদের ঘর আলোকিত করে সন্তান আসবে। সেই দিন আর কবে টোনা? আমি যে আর ধৈর্য ধরে থাকতে পারছি না। বনবাসীদের অপমান শুনলে মনে হয় মরে যাই। এমন কথা বলো না বউ, তুমি না থাকলে যে আমিও বাঁচবো না। কেঁদো না তুমি, শান্ত হও। আর দেখো, আমার কিন্তু কাজে যেতে দেরি হচ্ছে। আমাকে জলদি কিছু খেতে দাও তো, নাকি আমি না খেয়েই যাবো। কান্নাকাটি করে আমার সময় তুমি নষ্ট করো না। ঠিক আছে, এই চোখ মুছলাম, আর কাঁদবো না। যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। কি, আপনি কে? আর এখানে এভাবে বসে আছেন কেন? আপনাকে তো কখনো আমি এই বনে দেখিনি। আর আপনাকে দেখে তো অসুস্থ অসুস্থ মনে হচ্ছে। আপনার কি কোনো সমস্যা? বাবা, আমি এক বৃদ্ধ তান্ত্রিক। আমি যে অন্য বন থেকে এখানে এসেছি। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে বাবা। আমি এই বনের সবার কাছে খাবার চেয়েছি, কিন্তু কেউই আমায় কোনো খাবার দিয়ে সাহায্য করেনি বাবা। আর তাই তো আমি দুর্বল, ক্লান্ত হয়ে এখানেই বসে আছি। ও, এই ব্যাপার। তবে তান্ত্রিক বাবা, আমার কাছে তো কোনো খাবার নেই, আর সামনেই আমার বাড়ি। চলুন, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব, আর আপনাকে আমি খেতে দেব। টুনি, ও টুনি, কোথায় তুমি? এদিকে এসো, আর দেখো আমি কাকে নিয়ে এসেছি। একে টোনা, তুমি এটা সাথে কাকে নিয়ে এসেছো? আর কে ইনি? তান্ত্রিক বাবা পাশের বন থেকে এই বনে এসেছে। অনেক ক্ষুধার্ত তান্ত্রিক বাবা, জলদি তুমি কিছু খেতে দাও তো। বাবা আসুন, ঘরে আসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আছি রান্নাঘর থেকে।
টোনা তান্ত্রিককে নিয়ে ঘরে যায় আর টুনি তান্ত্রিককে খেতে দেয়। খাওয়া শেষে তান্ত্রিক বলে, আচ্ছা বাছা, আমি তো অনেকক্ষণ থেকে এখানে এসেছি, কিন্তু এখন পর্যন্ত তো তোদের কোনো বাচ্চা কাচ্চাকে দেখতে পেলাম না। আসলে তান্ত্রিক বাবা, আমাদের কোনো সন্তান নেই, আমরা নিঃসন্তান। ঈশ্বর আমাদেরকে কোনো সন্তান দেয়নি বাবা। ও এই ব্যাপার, তোরা এ নিয়ে কোনো চিন্তা করিস না আর মন খারাপও করিস না। দাঁড়া দাঁড়া, আমি পুটলি থেকে একটা ফল বের করছি। এই নে বাবা, এই ফলটা খেলে তোর স্ত্রী গর্ভবতী হবে বাবা, আর তোদের যে এই ফলটা খেলে তোদের সন্তান হবে, আর যে সন্তান হবে তাদের মাঝে লোভনীয় কিছু থাকতে পারে, সে লোভনীয় ক্ষমতার অধিকারী হতে পারে। তোদেরকে লোভ করা যাবে না, কিন্তু যদি তোরা ভুলবশত লোভ করে বসিস তাহলে কিন্তু তোদের সন্তানের ক্ষতি হবে বাবা, অনেক বড় ক্ষতি। সে যাই হোক, আমাকে সাহায্য করার জন্য তোদের অনেক ধন্যবাদ। আমি তবে এবার আসি বাছা। গিন্নি, নাও নাও, জলদি ফলটা খেয়ে নাও, শুভ কাজে যে দেরি করতে নেই। টুনি ফলটা খেয়ে নেয় আর ফল খাওয়ার কিছুদিন পরই টুনি গর্ভবতী হয় আর অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে টুনি দুটো ডিম দেয়। এক পর্যায়ে টুনি ডিমে তা দিতে দিতে টুনির ডিম ফুটে দুটো ছানা বেরিয়ে আসে। আজ আমি অনেক খুশি, আমাদের দুটো সন্তানের জন্ম হয়েছে। টুনি, আমাদের কন্যাদের নাম টুকি আর টিনটিন। ভারী মিষ্টি নাম তো, আমার অনেক পছন্দ হয়েছে টোনা। টুনি দেখো, আমাদের কন্যাদের পালক কেমন জানি সোনার মতো চকচক করছে। একটা ভালো করে দেখো তো, এগুলো সোনার নাকি? হ্যাঁ টোনা, দুটো কন্যার পালকই তো সোনার, তার মানে তান্ত্রিক বাবার কথাই সত্য হয়েছে। তবে যাই হোক, আমরা কোনো লোভ করব না, আমরা তাদেরকে সব সময় দেখে শুনে রাখবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। বনের পাখিরা যেন আমাদের কন্যাদের এই গুণের কথা না জানতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যাই, আমি বাজার থেকে কন্যাদের জন্য খাবার নিয়ে আসি, তুমি সাবধানে থেকো। কি ব্যাপার টোনা, কদিন থেকে দেখছি তোমার মনটা খুব খারাপ আর তুমি কন্যাদের সঙ্গে কথা বলো না। কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো তো। টুনি, আমি কয়েকদিন থেকে একটা বিষয় ভাবছি। আমরা তো গরিব আর আমাদের কন্যাদের সোনার পালক। যদি আমরা গা থেকে কয়েকটা পালক নিয়ে বিক্রি করি তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যাব, আমাদের আর কষ্ট করতে হবে না গো। আমার যে এত কষ্ট আর ভালো লাগে না, ঠিকভাবে রোজগারও হয় না। এইসব তুমি কি বলছো টোনা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তান্ত্রিক বাবার কথা কি তোমার মনে নেই? আর লোভ করলে তো আমাদের কন্যাদের ক্ষতি হতে পারে। আরে, তুমি ওই কথাগুলোই ভাবছো? তান্ত্রিক বাবা আমাদেরকে মিথ্যে কথা বলেছে যাতে আমরা ধনী না হতে পারি, আর তুমি দেখো আমাদের কিচ্ছু হবে না। না টোনা, তুমি এমনটা করবে না, আর আমার কন্যাদের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছাড়বো না। এরপর টোনা তার দুই কন্যাকে ডাকে আর দুই কন্যা টোনার কাছে আসে। টোনা, না, তুমি ভুল করছো, ওদের অনেক বড় ক্ষতি হতে পারে। টোনা, তুমি লোভ ত্যাগ করো, ত্যাগ করো বলছি। বাবা, বাবা তুমি এসব কি করছো বাবা? ও ছাড়ো বাবা, ছাড়ো, আমাদের খুব কষ্ট হচ্ছে, আমার আমার শরীরটা পুড়ে যাচ্ছে বাবা। মা, মা বাঁচাও, মা বাঁচাও আমাকে। ওরা দুই কন্যা মাটিতে লুটিয়ে পড়ে, ওদের শরীর অবশ হয়ে যায়, ওরা ঠিকভাবে নড়াচড়াও করতে পারে না। বলেছিলাম না, বলেছিলাম না ওদের ক্ষতি হবে, দেখলি তো, এবার ওদেরকে তুমি ভালো করে দাও। তুমি অপরাধী, তুমি বাবার নামের কলঙ্ক, লোভী কোথাকার। আমি তোমার নামে পুলিশে মামলা করব, ওদের যে অনেক কষ্ট হচ্ছে। আমার সন্তান। শান্ত হও টুনি, আমি ভাবতে পারিনি যে তান্ত্রিক বাবার কথাই ঠিক হবে। তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি। মা, তোরা আমাকে ক্ষমা করে দে, আমি এক্ষুনি যাচ্ছি তান্ত্রিককে ডাকতে। টোনা কাঁদতে কাঁদতে সেই তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সবটা খুলে বলে। আমি তো তোদেরকে আগেই বলেছিলাম বেশি লোভ না করতে, এখন তো তোদের দুই কন্যাকে ভালো করার উপায় আমার জানাই নেই। এত বড় শাস্তি আমাকে দেবেন না তান্ত্রিক বাবা, আমার কন্যারা যে অনেক কষ্ট পাচ্ছে, দয়া করে কোনো একটা উপায় বলে দিন। আমি আমার লোভের শাস্তি পেয়েছি, আর কখনো এমন লোভ করব না। শান্ত হ বাচ্চা, শান্ত হ, একটা উপায় আছে।
তবে তাতে তোর কন্যারা ভালো হবে কিনা তা আমি জানি না। আর উপায়টা হলো বাঁশের ঘর বানিয়ে দুই কন্যাকে সেই বাঁশের ঘরে রেখে উত্তরের নদীতে ভাসিয়ে দিতে হবে। ওই উত্তরের নদীতে পরিমাতা বসবাস করে। পরিমাতার যদি তোর কন্যাদের থেকে মায়া হয় তাহলে পরিমাতা তোর কন্যাদের সুস্থ করে দিতে পারে। আর যদি না হয় তাহলে যে কিছুই করার নেই। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বাঁশের ঘরে করে দুই কন্যাকে জলে ভাসিয়ে দে। টোনা তান্ত্রিকের কথা শুনে আর এক মুহূর্ত দেরি করে না। তান্ত্রিকের কথা মতো বাঁশের ঘর বানিয়ে তার মধ্যে অসুস্থ দুই কন্যাকে রেখে জলে ভাসিয়ে দেয়। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের কন্যাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। টোনাটুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এদিকে অসুস্থ দুই কন্যা বাঁশের ঘরেই ভাসতে থাকে। টোনাটুনির দুই কন্যা অবশ হয়ে গেলেও কথা বলতে পারত। দিন বোন আমার যে অনেক কষ্ট হচ্ছে, তুই আত্মনাদ করিস না, একটু শান্ত হ। হে সৃষ্টিকর্তা, আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। ওরা বাঁশের ঘরে ভাসতেই থাকে। এমন সময় পরি ওদের আর্তনাদ শুনে ওখানে আসে। আরে আরে, নদীর জলে বাঁশের ঘর থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসছে। দেখি তো গিয়ে কে এভাবে কান্না করছে। জলে ভাসা বাঁশের ঘরে দুই কন্যা। এই দুই কন্যা, তোমরা এভাবে কাঁদছো কেন বলো তো? আর তোমরা এই বাঁশের ঘরে কি করে এলে বলো তো? টুকি পরীকে সব কথা খুলে বলে। আর সব শুনে পরি বলে, তোমাদের বাবার লোভের শাস্তি কিনা তোমরা দুজন ভোগ করছো। আহা, কি সুন্দর মিষ্টি চেহারা তোমাদের। দাঁড়াও, আমি তোমাদের সুস্থ করে দিচ্ছি। তোমার বাবার লোভের শাস্তি তোমরা পেতে পারো না। পরি জাদু করে ওদেরকে ঠিক করে দেয়। পরিমাতা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ভালো করে দেওয়ার জন্য। কিন্তু এবার আমরা বাড়ি যাব কি করে? আমরা তো রাস্তা চিনি না। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের নিয়ে যাব বাড়িতে। চলো চলো তবে। পরি জাদু করে দুই কন্যাকে নিয়ে সোজা ওদের বাড়িতে চলে আসে। দুই কন্যা ওদের বাবা মাকে সবটা খুলে বলে। তোমরা কিন্তু আর কখনো লোভ করবে না, বুঝেছো? তোমাদের এমন লোভের জন্য এর পরবর্তীতে তোমাদের দুই কন্যা যদি অসুস্থ হয় তাহলে কিন্তু ওদের আর কেউ বাঁচাতে পারবে না। কথাটা কিন্তু মনে রাখবে। পরি চলে যায় আর দুই কন্যাকে পেয়ে টোনাটুনি অনেক খুশি হয়।